আজ ২৯ সেপ্টেম্বর, বিশ্ব হার্ট দিবস। সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের আজকের এই বিশেষ আয়োজনে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। দর্শক, এই হার্ট বা হৃৎপিণ্ড বা হৃদয়, সেটি কখনো কাঁদে নিঃশব্দে, আবার কখনো কাঁদে সারা শরীরকে প্রকম্পিত করে। আবার আমরা অনেক সময় দেখি যে এই হৃদস্পন্দনই পৃথিবীকে মাতিয়ে রেখেছে এক অনন্য উদ্দীপনায়। কিন্তু মাঝে মাঝে এই হৃৎপিণ্ডে বা হৃদয়ে ব্যথা অনুভূত হয়ে থাকে। তাৎক্ষণিকভাবে কি করণীয়? আমরা এক ধরনের উদ্বিগ্ন অবস্থার মধ্য দিয়ে যাই। হৃৎপিণ্ডের এই খুঁটিনাটি কিছু বিষয় নিয়ে আজকের এই বিশেষ আয়োজনে আমরা কথা বলবো। এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ খালেকুজ্জামান, কার্ডিওলজি বিভাগ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট। আমাদের সাথে আরও রয়েছেন ডাক্তার মোহাম্মদুল্লাহ ফিরোজ, সহযোগী অধ্যাপক, কার্ডিওলজি বিভাগ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা দর্শক শ্রোতাদের। আজকে একটি বিশেষ দিন, জাতীয় হার্ট দিবস। আমরা হৃৎপিণ্ডের কথা বলি, আমরা হৃদয়ের কথা বলি। হৃদয় নিয়ে নানা ধরনের গান, কবিতা রচিত হয়েছে। এই হৃৎপিণ্ডকে সুস্থ রাখার জন্য কি কি করণীয়? এটা ২০০০ সাল থেকেই আমরা এই বিশ্ব হার্ট দিবস বা ওয়ার্ল্ড হার্ট ডে পালন করে থাকি। এর উদ্দেশ্য হচ্ছে আমাদের জনগণের মধ্যে, আমাদের রোগীদের মধ্যে, রোগীদের যারা অভিভাবক আছেন, স্বাস্থ্যকর্মী আছেন, যারা পলিসি মেকার আছেন, তাদের মধ্যে হৃদরোগ সম্পর্কে সচেতনতা তৈরি করা, হৃদরোগ প্রতিরোধ করার জন্য ব্যবস্থা গ্রহণ করা, এবং হৃদরোগ যেন না হয় সেটার জন্য যে সমস্ত পলিসি মেকিংয়ের দরকার হয়, যে সমস্ত ব্যবস্থাপনা গ্রহণ করা দরকার হয়, সেটা সম্পর্কে জনসচেতনতা তৈরি করা। এটা হচ্ছে এই ওয়ার্ল্ড হার্ট ডে বা বিশ্ব হার্ট দিবসের উদ্দেশ্য। এইবারের যেমন প্রতিপাদ্য বিষয় হচ্ছে ডোন্ট মিস এ বিট। তার মানে হচ্ছে এটা সরাসরি বাংলা যদি নাও করি, আমরা এটার মর্মার্থ হচ্ছে এরকম যে আপনি হৃদরোগ প্রতিরোধ করার জন্য যে সমস্ত কার্যক্রম করা দরকার প্রত্যেকটা জিনিসই আপনি চেষ্টা করবেন। তার মানে প্রত্যেকটা দিক দিয়ে আপনি চেষ্টা করবেন যেন হৃদরোগ না হয়। তার মানে প্রতিরোধমূলক যে সমস্ত ব্যবস্থা আমাদের জানা আছে, প্রত্যেকটা ব্যবস্থা গ্রহণ করা, যে সমস্ত ঝুঁকি আছে, যে সমস্ত রিস্ক ফ্যাক্টরের জন্য হৃদরোগ হতে পারে, সেই সবগুলা রিস্ক ফ্যাক্টরকে কন্ট্রোল করা এবং হৃদরোগকে প্রতিরোধ করা হচ্ছে এবারে আমাদের প্রতিপাদ্য বিষয়। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ খালেকুজ্জামান, আপনার কাছে আসছি। সেটি হচ্ছে প্রতি বছরের মতো এবছর এই দিনটি আমরা পালন করছি নানা উদ্যোগের মধ্য দিয়ে। কি উদ্দেশ্যকে সামনে রেখে এবং আগের চেয়ে মানুষের সচেতনতার যে জায়গাটি, সেটি আসলে জাগ্রত হয়েছে কিনা? আগের তুলনায় মানুষের স্বাস্থ্য সচেতনতা অনেকখানি বৃদ্ধি পেয়েছে। এটা প্রিন্ট মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ। এখানে প্রতিনিয়তই সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়ায় স্বাস্থ্য সম্পর্কিত খুঁটিনাটি, ডাক্তারদের পরামর্শ, সামাজিক বিজ্ঞানী যারা তাদের পরামর্শ এবং সবার পরামর্শগুলো প্রতিহত হয়, এবং এর ইম্প্যাক্ট যতটা না ক্লাসে পড়ে তার থেকেও বেশি এই প্রিন্ট মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার ইম্প্যাক্টটা অনেক বেশি। প্রতিরোধমূলক কিছু উপদেশ ছড়িয়ে পড়ে পত্রপত্রিকার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে। তেমনি বিভিন্ন ধরনের রোগ নিয়েও কিন্তু এই মিডিয়ায় আলাপ আলোচনা হয়, এখানে ডিসকাশন হয়, লক্ষণগুলো সম্পর্কে পরামর্শ দেয় অনেকে, কি করলে এই রোগ হবে না এটারও পরামর্শ হয়, এবং এই রোগের কি চিকিৎসা দেশে বিদ্যমান, বিদেশে বিদ্যমান, এবং চিকিৎসা নিয়ে ভালো থাকা যায় কি না এগুলো নিয়েও পরামর্শ হয়। হৃদয় এবং হৃদরোগ, হৃদয় এবং হার্ট আসলে কি এক? হৃদয়, অনেকে বলেন যে হৃদয়ের স্থান হৃৎপিণ্ডে, অনেকে বলেন হৃদয়ের স্থান মস্তিষ্কে, অনেকে বলেন যে হৃদয়ের স্থান দু জায়গাতেই। তো আমরা মনে করি যে হৃদয়ের স্থান হৃৎপিণ্ডতেই আছে, এবং হৃৎপিণ্ডের যত যত্ন নেবেন, হৃৎপিণ্ড যত ভালো থাকবে, যত আপনার হৃদয় তত ভালো থাকবে, উৎফুল্ল থাকবে, ভালো থাকবে। ডাক্তার মোহাম্মদুল্লাহ ফিরোজ, আপনার কাছে আসছি। সেটি হচ্ছে এই যে বলছিলাম যে হৃদয় কাঁদে নিঃশব্দে। আমরা অনেক সময় দেখি যে বুকে ব্যথা হচ্ছে না, কিন্তু পরবর্তীতে দেখছি যে শরীরের নানা ধরনের লক্ষণ উপসর্গ দেখছি যেগুলো আসলে এই হৃৎপিণ্ডের সাথে সম্পর্কিত। একেবারে শুরুর দিকে যাদের আসলে হার্টের সমস্যা রয়েছে, কি কি লক্ষণ উপসর্গ আমরা দেখতে পাই তাদের মধ্যে? হৃদরোগকে এখন আমরা টেক্সট বুকে বা আমরা যারা এখানে একাডেমিক আলোচনা করি, এরা আমরা বিভিন্নভাবে এখন শ্রেণী বিভাগ করি। যেমন এক ধরনের রোগী আছেন বা লোক আছেন যাদের হৃদরোগ হওয়ার সম্ভাবনা আছে, এরা একজন গ্রুপ। আরেক গ্রুপের লোকজন আছেন যাদের হৃদরোগ হয়েছে কিন্তু ওনারা এখনও টেন্ট পাননি, এদেরকে আমরা প্রি ক্লিনিক্যাল স্টেজ বলি বা স্টেজ বি বলি। আর তৃতীয় ধাপ হচ্ছে যখন আপনার এই হৃদরোগটা প্রকাশ পায়।
তার মানে হচ্ছে আপনার হৃদরোগ প্রকাশ পাওয়ার আগে অনেকটা দিন পার হয়ে আসে, অনেকটা সময় পার হয়ে আসে। তার মানে এটা হঠাৎ করে আসলে হয় না, এটা আগে থেকে হতে থাকে, আমরা হঠাৎ করে টের পাই, এটা হচ্ছে সমস্যা। কমন যেই হৃদরোগ বা সচরাচর যে হৃদরোগগুলো আমরা দেখি, এদের লক্ষণ যেগুলো আছে এটার মধ্যে একটা আছে যেমন বুকে ব্যথা। যদি হার্টের রক্তনালীতে ব্লক হয়ে যায় বা ইসকেমিক হার্ট ডিজিজ হয়, এর একটা লক্ষণ হচ্ছে বুকে ব্যথা হওয়া। সাধারণত রোগীরা যখন হাঁটেন, কাজ করেন, পরিশ্রম করেন, তখন বুকে ব্যথা দেখা দেয়, আর যখন বিশ্রাম নেন তখন আবার এটা কমে যায়। একই রকমভাবে শ্বাসকষ্ট হতে পারে, কাজকর্ম করলে শ্বাসকষ্ট হতে পারে, অনেক সময় খুব তীব্র হলে কাজকর্ম না করে বসে থাকলেও শ্বাসকষ্ট হয়, ঘুমের মধ্যে শ্বাসকষ্ট, এটা হতে পারে। বুক ধড়ফড় এক ধরনের হৃদরোগের লক্ষণ। অনেক সময় হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়া, এটা একটা হৃদরোগের লক্ষণ। অনেক সময় হাত পা ফুলে যায়, হাত পায়ে পানি চলে আসে, এই জিনিসগুলোও কিন্তু হৃদরোগের লক্ষণ। খুব প্রাথমিক পর্যায়ে যদি আমরা চিন্তা করি, তাহলে একটা হচ্ছে যে কেউ যদি খুব স্বাভাবিকভাবে যেই বয়সে হাঁটার কথা বা কাজ করার কথা, সেটুকু করতে গিয়ে কেউ যদি পরিশ্রান্ত হয়ে যান, বুকে ব্যথা হয়, অল্পতে কাহিল হয়ে যান, তখন আমাদের চিন্তা করতে হবে যে হার্টের রোগ হতে পারে, অন্য কারণেও হতে পারে, কিন্তু হার্টের রোগ বা হৃদরোগের একটা লক্ষণ হচ্ছে এই ধরনের ক্ষেত্রে। বিশেষ করে যাদের ক্ষেত্রে হৃদরোগ হওয়ার সম্ভাবনা বেশি, তাদের ক্ষেত্রে এই লক্ষণগুলো প্রকাশ পেলেই আমরা ধরে নেব যে তার হৃদরোগ হতে পারে, এবং তাকে একজন হৃদরোগ বিশেষজ্ঞের কাছে যাওয়া এবং তার হৃদরোগ হয়েছে কি না সে সম্পর্কে সচেতনতা, সে সম্পর্কে পরীক্ষা নিরীক্ষা করা দরকার হয়ে যাবে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ খালিকুজ্জামান, কাদের ক্ষেত্রে হৃদরোগ হতে পারে? হৃদরোগ বিভিন্ন ক্যাটাগরিতে আমরা ভাগ করে থাকি। এর মধ্যে যে রোগগুলো ধরেন কনজেনিটাল, যেগুলো জন্ম থেকে নির্ধারিত হৃদরোগ, যেমন সাধারণ সবার ধারণা আছে ফুটা রোগ, হার্টের যে ব্যবচ্ছেদ বা পর্দা থাকে, পর্দার মাঝখানে ফুটা থেকে যায়, যেটা ডেভেলপ হওয়ার কথা সেটা ডেভেলপ হলো না। এইচডি, ভিএসডি, পিডিএ এবং আরও কিছু জটিল জন্মগত হৃদরোগ আছে, যেগুলো হলে পরে জন্মের পরপরই দেখা যায় যে বাচ্চাটা ঠিকমতো বেড়ে ওঠে না, খাওয়ার সময় কেঁদে ওঠে, খাওয়ার সময় পরিশ্রান্ত হয়ে যায়, অতিরিক্ত ঘাম হয়, অথবা একটু হাঁটতে গেলে হাঁপিয়ে যায়, অথবা নীলাভ হয়ে যায়, অনেক ক্ষেত্রে অজ্ঞান হয়ে যায়, পড়ে যায়, খিঁচুনি হয়। এটা এক ধরনের উপসর্গ। এটা যদি জন্মগত হৃদরোগের ক্ষেত্রে আমরা পেয়ে থাকি। অনেক ক্ষেত্রে ছোটোখাটো সমস্যা নিয়ে জন্মগত হৃদরোগ নিয়ে মানুষরা স্বাভাবিকভাবে বেড়ে ওঠে এবং পরবর্তীতে অ্যাডাল্ট লাইফে এসে সেটা ধরা পড়ে। তারপর যেটা সবচেয়ে কমন এবং যেটা বেশি ঘাতক রোগ, যেটা আমরা বলে থাকি করোনারি আর্টারি ডিজিজ বা হার্টের ব্লকজনিত হৃদরোগ, এটা 40 থেকে 60 বছরের মধ্যে ইউজুয়ালি পৃথিবী জোড়া এই বয়সের মধ্যে হয়ে থাকে। আমাদের দেশে এই হৃদরোগের প্রকোপটা বরঞ্চ আরও অল্প বয়সে আমরা দেখতে পাই, 20 থেকে 40 বছরের মধ্যে অনেক আক্রান্ত হয়ে যান। এর কারণ বিবিধ অনেকগুলো, সুনির্দিষ্ট একক কোনো কারণ নেই। আমাদের দেশে আমরা ভেবে থাকি যে সিডেন্টারি লাইফস্টাইল একটা ফ্যাক্টর। আগে যারা বয়স্ক ছিলেন হাঁটতেন, দূর দূরান্তরে হাঁটতেন, খাবার দাবারে প্রচুর ফ্রেশ ভেজিটেবলস, ফ্রুটস এগুলো থাকতো। এখন এগুলো না থাকার জন্যে, অথবা স্ট্রেস বাড়ার জন্য, অথবা খাদ্যে ভেজাল রাখার জন্য, যেভাবেই হোক আমরা দেখতে পাচ্ছি যে 20 থেকে 40 বছরের মধ্যে হয়ে যাচ্ছে। তার মানে একটা এজ গ্রুপ 40 থেকে 60 হার্টের মাংসপেশিকে আক্রান্ত করে। আমরা এগুলোকে বলছি মায়োকার্ডাইটিস, কার্ডিওমায়োপ্যাথিস। এগুলো প্রেজেন্টেশনও মোটামুটি এই এজ গ্রুপে বেশি হয়, ডিপেন্ডিং অন দি টাইপস। এটা 20-25 থেকে শুরু হয়ে 50-60 পর্যন্ত এর প্রকাশ দেখা যেতে পারে, যেগুলো কার্ডিওমায়োপ্যাথি বলছি। আর হার্টের ইনফেকশনজনিত হৃদরোগ এটা যে কোনো বয়সে হতে পারে। ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এ ধরনের জীবাণু শরীরে ঢুকলে, বিশেষ করে যদি কেউ ইমিউনো কম্প্রোমাইজ থাকেন, যাদের ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, ইনফেকশনটা হতে পারে। আমরা হার্টের পর্দার মধ্যে ইনফেকশন দেখি টিউবারকুলোসিস দিয়ে, আমাদের দেশে যেহেতু টিবি বেশি। এছাড়া এক ধরনের রোগ আছে বাতজ্বরজনিত হৃদরোগ, যেটা সাধারণত 5 থেকে 15 বছরে বাতজ্বর হয়, এবং এই রোগের প্রতিক্রিয়া হার্টের ভালভের উপর যদি পড়ে, ভালভটা আস্তে আস্তে আমরা বলি প্রদাহ চলতে থাকে, এবং 10 থেকে 15 বছর, 20 বছর, তার মানে ধরেন 35-40 বছরের দিকে যেয়ে তার প্রকাশ ঘটতে থাকে বাতজ্বরজনিত হৃদরোগ। সেটা ভালভের সমস্যার জন্য হয়। যেটা সবচেয়ে বেশি সেটা হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ। 40 থেকে 60 বছর মানুষ যখন সক্ষম, তার যখন মেধার স্ফুরণ ঘটে, পিক সময়, তার কাজের উদ্যম যখন সবচেয়ে বেশি, যিনি ওই সময়টায় সমাজকে দিতে পারেন, পরিবারকে দিতে পারেন, রাষ্ট্রকে দিতে পারেন, এই সময়ে হঠাৎ করে একটা হার্টের ব্লকজনিত সমস্যা, ধরেন একটা হার্ট অ্যাটাকে হলো, এটা তার জন্য একটা বড় ধরনের বিপর্যয় সৃষ্টি করে। এই জন্যে আমাদের দেখবেন যে আলোচনার মূল কেন্দ্রবিন্দু, ডিসকাশনের মূল কেন্দ্রবিন্দুটা হয়ে আসে করোনারি আর্টারি ডিজিজ, হার্টের ব্লকজনিত হৃদরোগ
এবং তার প্রিভেনশনের রেসপেক্ট নিয়ে সবাই কথাবার্তা আমরা বেশি বলি, এবং মনে হবে যে ওটাই বোধহয় একমাত্র হৃদরোগ। এর কারণ হচ্ছে ওটা হচ্ছে মানুষের সর্বোচ্চ সক্ষম সময়টার মধ্যে এই রোগের প্রকোপ ঘটে এবং মানুষ অত্যন্ত মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যায়। এই রোগের চিকিৎসা ব্যয়বহুল, লম্বা সময় ধরে করতে হয় এবং বেশ ঝুঁকিপূর্ণ। সুতরাং এই বিষয়টা নিয়ে আমাদের আলোচনা চলতেই পারে। নিশ্চয়ই। ডাক্তার মোহাম্মদুল্লাহ ফিরোজ, আপনার কাছে আসছি। সেটি হচ্ছে, আমরা অনেক সময় দেখি যে পরিবারের বাবা মার যদি হৃদরোগ থাকে, সন্তানদের ক্ষেত্রেও সেটি হতে পারে। এই যে পারিবারিক ইতিহাস, সেটির আসলে ভূমিকা কতটুকু? পারিবারিক ইতিহাস বলতে আমরা সাধারণত বুঝি কোনো মানুষের যদি বাবা মা, ভাই বোন অথবা ছেলে মেয়ে, এদের মধ্যে যদি ইসকেমিক হার্ট ডিজিজ বা হার্টের ব্লকের রোগ থাকে, সেক্ষেত্রে তার ক্ষেত্রে এই করোনারি আর্টারিটিস বা ইসকেমিক হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনা বেশি। এটা সাধারণত অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। কিছু জেনেটিক ফ্যাক্টর কাজ করে, ফ্যামিলিতে ডিসলিপিডিমা বা কোলেস্টেরলের প্রভাব মাত্রা বেশি থাকতে পারে একটা ফ্যামিলিতে, সেই কারণে হৃদরোগ বা ইসকেমিক হার্ট ডিজিজ হওয়ার ঝুঁকি থাকে। কিছু কিছু হার্টের মাংসপেশির রোগ আছে, কার্ডিওমায়োপ্যাথি বলি, এটা খুব কমনলি আমরা ফেস করি না, কিন্তু এই ধরনের রোগ আছে যেটাতে ফ্যামিলি হিস্ট্রি বা পারিবারিক ইতিহাসটা খুব জরুরি একটা বিষয় থাকে। এছাড়া পরিবারের খাদ্যাভ্যাসও একটা ইম্পর্টেন্ট জিনিস। আমরা এনভায়রনমেন্টাল পলিউশনকে একটা হৃদরোগের গুরুত্বপূর্ণ রিস্ক ফ্যাক্টর হিসেবে ধরে নেই। তার মানে একটা ফ্যামিলি যদি আপনি ঢাকা শহরে থাকেন, তার হৃদরোগের ঝুঁকি একটা ফ্যামিলি যদি একটা গ্রামাঞ্চলে থাকে তার চেয়ে অনেক বেশি থাকে, যেহেতু ঢাকা শহরে আমাদের পলিউশন বেশি। একই রকমভাবে খাদ্যাভ্যাস, একটা ফ্যামিলিতে যদি খুব বেশি চর্বি জাতীয় খাবার খায়, যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটির সম্ভাবনা কম থাকে, সবাই যদি ওবেস থাকেন, তাইলে তার ক্ষেত্রে এটা বেশি। অনেক সময় এরকম হয় যে কোনো পরিবারের যারা সিনিয়র মেম্বার আছেন ওনারা বাসায় ধূমপান করেন, এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস, যে ধূমপান করলে ওই পরিবারের স্বাস্থ্যগত সমস্যা, ইসকেমিক হার্ট ডিজিজ, যেটাকে আমরা সেকেন্ডারি স্মোকিং বলি, সেই কারণে হতে পারে। কিন্তু মূলত পারিবারিক বলতে আমরা জন্মগতভাবে যেই ট্রেটটা আসে, অর্থাৎ জেনেটিকভাবে যেই জিনিসটা আছে, সেটাকেই বুঝি। নিশ্চয়ই। আমরা অনেক সময় দেখি যে বুকে ব্যথা অনুভূত হচ্ছে, মানুষ আসলে উদ্বিগ্ন হয়ে পড়েন, কারণ সেই সময়টিতে তিনি কি করবেন, তার পরিবারের সদস্যরা কি করবেন, হঠাৎ করে তারা বুঝতে পারেন না। তাৎক্ষণিকভাবে আসলে কি করণীয়? সাধারণত দেখা যায় যে বুকে কোনো সমস্যা হলেই আমাদের কাছে এসে রোগী সাধারণরা, শিক্ষিত অশিক্ষিত অর্ধশিক্ষিত যারাই হন, যে সমাজেরই হন, বলেন যে আমার গ্যাস হয়েছে। গ্যাস মানে কি? গ্যাস হয়েছে, পেট থেকে গ্যাস, এটি আমরা বলতে শুনি। এটা অনেক সময় এক ধরনের কনফিউশন অথবা এক ধরনের ইনার্শিয়া কাজ করে যে আমার গ্যাস, আমি ডাক্তারের কাছে কেন যাব। বুকে যে কোনো ধরনের সমস্যা, সেটা চাপ হতে পারে, ব্যথা হতে পারে, জ্বালা হতে পারে, অস্বস্তি হতে পারে। তো এই ধরনের যে কোনো ধরনের অ্যাবনর্মাল সেন্স যদি বুকের মধ্যে কাজ করে, বিশেষ করে মাঝামাঝি পর্যায়ে, তাহলে এটাকে গুরুত্ব দিতে হবে এবং ভাবতে হবে হয়তোবা হার্টেরই কোনো একটা ব্যথা চলে এসেছে আমার কাছে। তো এই জন্য যতক্ষণ পর্যন্ত এটা হার্টের ব্যথা না, ততক্ষণ পর্যন্ত আমাকে এটাকে হার্টের ব্যথা বলে ধরে নিয়ে আমাকে নিকটস্থ হাসপাতাল অথবা চিকিৎসকের কাছে যেয়ে অন্তত তাকে হিস্ট্রিটা, ইতিহাসটা বলে একটা ইসিজি করে, দরকারের রক্তের 2-1টা পরীক্ষা আমরা করি অনেক সময়, ট্রপাই করে একটু সুনিশ্চিত হতে হবে যে এটা হার্টের সমস্যা কিনা। বিশেষ করে ডক্টর ফিরোজ যেটা প্রথমে বললেন, যাদের রিস্ক ফ্যাক্টর আছে, ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, ফ্যামিলিতে হার্টের রোগ, কোলেস্টেরল বেশি, উনি হার্টের না, স্থূলকায়, তাহলে এক্ষেত্রে অবশ্যই গুরুত্ব দিতে হবে। তারপরে গ্যাস্ট্রিক, এগুলো তো আর সিরিয়াস রোগ না, গ্যাস্ট্রিকে মানুষ মারা যায় না, কিন্তু হার্টের চিকিৎসা যদি একটু দেরি হয় তাহলে সেটা আপনাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। সুতরাং আগে আমাকে ভাবতে হবে যে এটা হার্ট। তারপরে যেটা বললেন, হার্টের ব্যথার ক্লাসিক্যাল লক্ষণ যদি হয়, আমরা অনেক ধরনের কথা বলি, যেমন বুকের মাঝখানে ব্যথা, তীব্র ব্যথাটা গলা পর্যন্ত ওঠে, বাম হাতে ছড়িয়ে পড়ে, ব্যথার সাথে সাথে ঘাম হয়, অনেকের বুক ধড়ফড় করে, অনেকে বমি করে ফেলেন। তারপরে আরও অনেক সমস্যা তৈরি হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, অজ্ঞান হয়ে যেতে পারে। তো প্রথমত ব্যথা বুকের মাঝখানে, চাপ ব্যথাটা গলায় চেপে ধরে বাম হাতে চলে আসে এবং জিহ্বার নিচে স্প্রে দিলে কমে যায়, তাহলে ভাবতে হবে যে এটা হার্টের ব্যথা। সুতরাং তাৎক্ষণিকভাবে আপনি যেটা বলছেন, চিকিৎসকের কাছে যাওয়ার আগে আমি কি করতে পারি, সেটা সম্ভবত আপনি জানতে চাই যে ঘরোয়া কোনো পদ্ধতি। এটা খুবই কঠিন ব্যাপার। ঘরোয়া পদ্ধতিতে হার্টের ব্লকের ব্যথা চলে যাবে। প্রথম যেটা করা যায়, আমাদের খুবই পরিচিত ওষুধ অ্যাসপিরিন, ডিসপ্রিন, এই জাতীয় ওষুধ হার্ট অ্যাটাক হলে আমরা বলি লোডিং ডোজ, 300 মিলিগ্রাম চিবিয়ে খেয়ে ফেলুন। চিবিয়ে খেলে তাড়াতাড়ি কাজ শুরু হয়ে যায় এবং এটা আমরা বলি যে পোরভেন্স থ্রম্বোলাইটিক, বা এটা গরিব মানুষের
ব্লকেজ ছোটানোর চিকিৎসা, এটা খুবই কার্যকর একটা ইয়ে। তা সেক্ষেত্রে অ্যাসপিরিন, যদি আমি এমনভাবে কনভিন্স হই হ্যাঁ হার্টে ব্যথা, আমি অ্যাসপিরিন খেয়ে ফেলতে পারি, চিবিয়ে এক। তারপরে কিছু ওষুধ অনেকে জানা আছে, ক্লপিডোগ্রেল, এটাও অনেকেই জানেন, ক্লপিড, অ্যানক্লগ, প্ল্যাডেক্স, প্ল্যাগ্রিন এ নামে পাওয়া যায় বাজারে। 75 মিলিগ্রামের 4টা ট্যাবলেট একসাথে ক্রাশ করে খেয়ে ফেলতে পারেন, অথবা আপনি গিলে খেয়ে ফেলতে পারেন। আরেকটা বলি আমরা স্ট্যাটিন গ্রুপ অফ ড্রাগস, সেটাকে বলছি আমরা যেমন অ্যাটারোভাস্টেটিন, রোসোভাস্টেটিন, এই ধরনের ওষুধ থাকলে 20-40 মিলিগ্রাম পরামর্শ ছাড়াই খেতে পারবেন। এটা তেমন খুব বড় ধরনের কোনো সাইড ইফেক্ট নাই, 2-4টা ডোজ খেলেও খুব কিছু যাবে আসবে না। যদি এটা হার্টের ব্যথার মতো মনে হয়, চেপে ধরে গলা সহ হাতে চলে আসে, তাহলে ব্যবহার করা যেতে পারে। এই কটা খেয়ে তারপরে জিহ্বার নিচে, যদি কারো বাসায় বা আশেপাশে জিহ্বার নিচে দেওয়ার মতো স্প্রে অথবা ট্যাবলেট, স্প্রে হলে ভালো, যে 2 স্প্রে জিহ্বা উল্টিয়ে 2টা স্প্রে জিহ্বার নিচে দিয়ে দেওয়া, অথবা একটা ট্যাবলেট জিহ্বার নিচে দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই যদি হার্টের ব্যথা হয় সাধারণত এটা চলে যায়। কিন্তু যদি হার্ট অ্যাটাকের ব্যথা হয়, আমরা বলি ST এলিভেটেড MI, সেক্ষেত্রে এই স্প্রে এবং ট্যাবলেট খুব একটা কার্যকর নয়, যতক্ষণ পর্যন্ত তাকে ওই হার্ট অ্যাটাকের অথবা ব্লকেজ দূরীকরণের কোনো সরাসরি কোনো পদ্ধতি প্রয়োগ না করা হয়। বিশেষ করে ওষুধ দিয়ে ব্লক ছোটানোর চিকিৎসা, আর এটা হচ্ছে ক্যাথেটার দিয়ে বা এনজিওগ্রাম করে ব্লক ছোটানোর চিকিৎসা বা প্রাইমারি PCI বলে, যতক্ষণ না করা হয় ব্যথা ওইভাবে কমানোর সুযোগ নেই। তবে মৃত্যুর ঝুঁকি অনেকটা কমিয়ে দিতে পারে অ্যাসপিরিন, ক্লপিডোগ্রেল, স্ট্যাটিনস, এগুলো মৃত্যুর ঝুঁকি অনেকটা কমিয়ে দেবে। আমরা অনেক সময় অনেকের ক্ষেত্রে দেখি যে বুকে ব্যথা অনুভূত হচ্ছে, কিছুক্ষণ পরে সেটি আবার কমে যাচ্ছে, আবার পরের দিন বা তার পরের দিন, 1 দিন বা 2 দিন পরে পুনরায় ব্যথা অনুভূত হচ্ছে, সেটিও কি আসলে হৃৎপিণ্ডের কোনো সমস্যা কিনা? হ্যাঁ, তা হতে পারে। তার মানে আমাদের প্রফেসর খালেকুজ্জামান স্যার যেভাবে বলছিলেন যে বুকের মাঝখানে যদি ব্যথা হয় এবং এটা যদি হার্টের ব্যথা হয়, অনেক সময় ব্যথা কয়েক মিনিট থেকে কিছুক্ষণ থেকে চলে যেতে পারে, কিছু ওষুধ খেলে কমে যেতে পারে। কিন্তু যদি আমি এটার সঠিক চিকিৎসা না করি, তাহলে আবার কিছুক্ষণ পরে এটা ফিরে আসতে পারে, পরের দিনও ফিরে আসতে পারে। অনেক সময় এটা করেন কিছু কিছু রোগীরা, বাসায় বসে বিভিন্ন রকম টোটকা ওষুধ খাওয়ার চেষ্টা করেন, কিছুটা হয়তো উনি রিলিফ ফিল করেন, কিন্তু পরে আবার ব্যথা দেখা দেয়, তখন আবার দৌড়িয়ে যান, ততক্ষণে কিছুটা সময় নষ্ট হয়ে যায়, হৃৎপিণ্ডের মাংসপেশিগুলো নষ্ট হয়ে যায়। তার মানে হচ্ছে আপনি এরকম পরিস্থিতিতে আশেপাশে যে কোনো হাসপাতালে জরুরি বিভাগে যাওয়াটা সবচেয়ে বুদ্ধিমান কাজ। যদি আপনার ব্যথা কমেও যায়, তাও আপনি হাসপাতালে জরুরি বিভাগে গিয়ে ডাক্তারের পরামর্শ নেবেন যে আমার এই ব্যথাটা কী কারণে ছিল, আবার আসবে কিনা, হার্টের ব্যথা কিনা, আমাকে লম্বা সময় ধরে কোনো ওষুধ খেতে হবে কিনা, ফার্দার কোনো ইনভেস্টিগেশন করা দরকার আছে কিনা, আরও কোনো পরীক্ষা নিরীক্ষা করা দরকার আছে কিনা, তাহলে এই বিষয়গুলো জানা দরকার। তার মানে আপনার ব্যথা হলে আপনি যাবেন, ব্যথা থাকলেও যাবেন, কমে গেলেও যাবেন, আর না কমলে তো অবশ্যই যাবেন। পরীক্ষা নিরীক্ষার যে বিষয়গুলো রয়েছে, কি কি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আসলে নিশ্চিত করা যাবে যে কোন হার্টের রোগটি হয়েছে? হৃদরোগ নির্ণয় করার জন্য খুব কমন কয়েকটা পরীক্ষা আমরা করি, যেটা রোগীরা জানেন। যেমন ইসিজি একটা পরীক্ষা আছে, ইসিজি পরীক্ষা করে এই যে হার্টের ব্লক হয়েছে কিনা সেটা বোঝা যায়। বিশেষ করে যদি কোনো হার্ট অ্যাটাক হয় তাহলে বোঝা যায়। তবে এটা মনে রাখতে হবে যে হার্টের রক্তনালীতে ব্লক থাকলেও ইসিজিটা নর্মাল থাকতে পারে। অনেক সময় ইসিজি নর্মাল দেখে আমি বলি যে না, এটার হার্টের রোগ না, তা না। কিন্তু কিছু কিছু রোগীর ক্ষেত্রে হার্টের ব্লক থাকা সত্ত্বেও ইসিজি নর্মাল থাকতে পারে। এর বাইরে আছে ইকোকার্ডিওগ্রাফি বলি আমরা। ইকোকার্ডিওগ্রাফিতে সাধারণত হার্টের ফাংশন কেমন আছে, কোনো অংশে রক্ত সরবরাহ কম আছে কিনা, ভালভগুলো ঠিকমতো কাজ করে কিনা, হার্টের যে কাভারিং আছে পেরিকার্ডিয়াম বলি আমরা, সেগুলো ঠিক আছে কিনা, এরকম জন্মগত রোগ আছে কিনা, জন্মগত হার্টের রোগ আছে কিনা, সেগুলো আমরা নির্ণয় করতে পারি। এক্সরে একটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষা আমাদের, যদি আমরা অনেক দিন ধরে করি, এক্সরেও কিছুটা আমাদেরকে ধারণা দিতে পারে যে কি কারণে এই বুকে ব্যথা হচ্ছে বা হার্টের কোনো রোগ আছে কিনা। এর পরবর্তীতে আমরা যেটা করি, কিছু রক্ত পরীক্ষা, যেমন ট্রপোনিন আই বলে একটা পরীক্ষা করি যে হার্ট অ্যাটাক হয়েছে কিনা। কিছু পরীক্ষা নিরীক্ষা করি যে একটা রোগীর ডায়াবেটিস আছে কিনা, কোলেস্ট্রলটা কেমন আছে, কিডনি ঠিক আছে কিনা, মানে যে সমস্ত কারণে হার্টের রোগ হতে পারে সেটা একটা করে। হার্ট ফেলিউর আছে কিনা সেটা বোঝার জন্য অ্যান্টিপ্রোবিএনপি একটা পরীক্ষা আছে, এটাও করতে পারি। আর খুব অ্যাডভান্স লেভেলে যখন আমরা পরীক্ষা করি, তখন হচ্ছে হার্টের রক্তনালীগুলো কেমন আছে, কোনো ব্লক আছে কিনা বোঝার জন্য যেমন আমরা একটা এনজিওগ্রাম পরীক্ষা করি, হার্টের মাংসপেশি ঠিক আছে কিনা, ফাংশন ঠিক আছে কিনা, এগুলো বোঝার জন্য সিটি স্ক্যান পরীক্ষা করা যায়, এমআরআই পরীক্ষা করা যায়। কিছু কিছু ক্ষেত্রে আমরা একটা ট্রেডমিলের মধ্যে দৌড়িয়ে পরীক্ষা করি, ইটিটি বলি আমরা। যে একটা লোক আমার কাছে এসেছে, উনি বলছেন যে উনি হাঁটতে গেলে বুকে ব্যথা হয়, কিন্তু আমার কাছে যখন আসছেন উনি ভালো,
ব্যথা নাই, সব পরীক্ষা নিরীক্ষা ভালো, তাইলে আসলে কি হাঁটার সময় ব্যথা হয়? সেটা বোঝার জন্য একটা ট্রেডমিল মেশিন আছে, ওনাকে হাঁটতে দেওয়া হয়। এটা বাড়লে যদি রোগীর ব্যথা দেখা দেয়, ইসিজি পরিবর্তন হয়, তাহলে আমরা বুঝতে পারি যে না, ওনার হৃদরোগ আছে, যেটা এমনি বোঝা যাচ্ছে না, কিন্তু হাঁটতে বোঝা যাচ্ছে। সাধারণত কমনলি এই পরীক্ষা নিরীক্ষাগুলো করে আমরা হৃদরোগ নির্ণয় করে থাকি। নিশ্চয়ই। এনজিওগ্রামের ক্ষেত্রে অনেকের মধ্যে এক ধরনের আতঙ্ক বা ভয় কাজ করে। এনজিওগ্রাম বিষয়টি আসলে কি, সেটি কি আতঙ্কের কোনো বিষয় কিনা? এনজিওগ্রাম হচ্ছে আসলে একটা ছবি তোলা, পিকচার। কোত্থেকে তুলি আমরা? হার্টের রক্তনালীর ছবি তৈরি করি। কারণ যেমনটি ডক্টর ফিরোজ বলছিলেন যে হার্টের রক্তনালীতে ব্লকেজ, এই ব্লকেজটা এনজিওগ্রাম ছাড়া আর কোনো পরীক্ষা সরাসরি আসবে না। সুতরাং এই পরীক্ষাটার নাম হচ্ছে করোনারি এনজিওগ্রাম। তো এনজিওগ্রাম বিভিন্ন জায়গায় হতে পারে, যেমনটি বলছিলেন এনজিওগ্রাম অফ ধরেন পেরিফেরাল আর্টারিস, অথবা পেটের রক্তনালীর মেজেন্টারিক আর্টারিস, অথবা অ্যাওর্টার। তো আমরা এখানে হার্টের ব্লক ধরার জন্য আমরা যেটা করি, এটাকে বলি আমরা করোনারি এনজিওগ্রাম। তাহলে ছবি তুলে, হার্টের রক্তনালীর ছবি তুলে আমরা বুঝতে পারি কোন জায়গাটা সরু হয়ে গেছে, চিকন হয়ে গেছে, কোন জায়গা দিয়ে রক্ত প্রবাহের ব্যাঘাত ঘটছে, স্বল্পতা ঘটছে। তার মানে হচ্ছে ব্লকেজ ধরার জন্য আমরা করোনারি এনজিওগ্রাম করি। এটা কি এত, অনেককে আমরা যখন অ্যাডভাইস করি যে আপনার করোনারি এনজিওগ্রাম প্রয়োজন, সাথে সাথে অনেকে একটু ভয় পেয়ে যান, অনেকে আতঙ্কিত হয়ে যান, অনেকে একটু উৎসুক হয়ে যান যে আমার তো এত সমস্যা না, আমি কেন এনজিওগ্রাম করব। সবাই মনে করেন যে এনজিওগ্রামটা মনে হয় হার্টের জীবনের শেষ পরীক্ষা। আসলে তো তা নয়, বরঞ্চ আমি যদি বলি ট্রুলি যে এটাই সবচেয়ে আর্লি পরীক্ষা। সবচেয়ে আর্লি সময়ে করে যদি আমি দেখতে পারি যে ব্লকেজ আছে, তাহলে আমি নিয়মকানুন মানলাম, সুচিকিৎসা করলাম, ওষুধ খেলাম, এবং যদি প্রয়োজন পড়ে ব্লক ছুটিয়ে নিলাম। এনজিওগ্রাম মানেই রিং লাগানো, রিং পরানো, বাইপাস করানো তা নয়। সেক্ষেত্রে একটু বিষয় একটু যোগ করতে চাই। অনেক দর্শকের মধ্যে, অনেক রোগীর মধ্যেও ধারণা রয়েছে যে এনজিওগ্রাম করলে পরবর্তীতে হার্টে রিং পরাতে হবে। এই ধারণাটি আসলে সঠিক কিনা? এই ধারণাটা কেন যেন আমাদের সাধারণের মধ্যে চলে এসছে। কারণ আমরা যখন বলি যে আপনার এনজিওগ্রাম প্রয়োজন, তার মানে হচ্ছে দুটো জিনিস। একটা হচ্ছে আপনার শিওর হওয়া যে আপনার ব্লক আছে কি নাই। এই পরীক্ষা ছাড়া 100% সুনিশ্চিত হওয়ার কোনো পরীক্ষা নেই ব্লকেজে। তো সুতরাং 100% নিশ্চিত হওয়া। 2, আপনার প্ল্যানিং অফ ট্রিটমেন্ট। এখন আমি দেখলাম যে এনজিওগ্রাম করে আপনার হার্টের রক্তনালী ভালো, এবং আপনার হার্টের থেকে বুকে ব্যথা হওয়ার মতো কোনো পরিস্থিতি নেই, সুতরাং আপনার ওষুধ লাগবে না, প্ল্যান ঠিক হয়ে গেল, আপনি ভালো আছেন, ওষুধ লাগবে না। দ্বিতীয় হচ্ছে যদি ব্লক থাকে, তাহলে সেটা অবশ্যই তাকে আমাদের অ্যাড্রেস করতে হবে, চিকিৎসার আওতায় আনতে হবে। একটা মেডিকেশন দিয়ে হতে পারে, ওষুধপত্র দিয়ে হতে পারে। 2, ব্লকেজের মাত্রা যদি বেশি হয়, যেমন সাধারণভাবে যদি আমরা বলি এনজিওগ্রামে পার্সেন্টেজ অফ দ্য ব্লকেজ, সাধারণত 70%-এর বেশি গেলে ওই ব্লকগুলো মানুষের অ্যানজাইনা বা বুকে ব্যথা তৈরি করতে পারে, হার্ট অ্যাটাকের ঝুঁকি তৈরি করতে পারে বেশি। এই জন্য 70%-এর বেশি গেলে সাধারণ নিয়মে ব্লকগুলো ছোটাতে হবে। তো ব্লক ছোটানোর বিভিন্ন পদ্ধতি আছে। একটা এমন হতে পারে, যদি চিকন রক্তনালী হয় বেলুন দিয়ে ফুলিয়ে দেওয়া, যদি একটু বড় রক্তনালী হয় বেলুন ফুলিয়ে রিং বসিয়ে দেওয়া। আর কিছু কিছু ক্ষেত্রে রিং, বেলুন কোনোটাই কার্যকর হয় না। আমরা অনেক সময় এআই এর কিছু ভিডিও দেখতে পাই যে ভিতরে যে রক্তের বা ধমনির মধ্যে যে চর্বি জমা হয়েছে ওটাকে কেটে দূর করে পরিষ্কার করে নিয়ে চলে আসে। সেরকম কোনো পদ্ধতি রয়েছে কিনা? হ্যাঁ, সেটাই বলছি। তো বেসিক হচ্ছে বেলুনিং এবং স্ট্যান্টিং। আর যেটা ছবি দেখা যায় সেটা হচ্ছে রোটাব্লেশন। মানে ভিতরের যে ব্লকেজগুলো যদি ক্যালসিয়াম বেশি থাকে অথবা ফাইব্রাস টিস্যু বেশি থাকে, যেগুলো শক্ত, যেগুলো বেলুন দিয়ে ফোলানো যায় না, বেলুন ঢোকে না, অথবা ফোলাতে গেলে জটিলতা হতে পারে, অথবা ফোলানোর পর আবার চুপসে আসে, এই ধরনের ব্লকেজগুলো কেটে অপসারণ করে তারপরে বেলুন দিয়ে ফুলিয়ে তারপরে ওখানে হচ্ছে রিং বসানো হয়। তো আমরা যে ছবিগুলো দেখি, ভিডিও, সেগুলো হচ্ছে এই যে ব্লকেজগুলো কেটে, ক্যালসিয়াম কেটে, তারপর হচ্ছে ময়লাগুলো কেটে এগুলোকে টেনে নিয়ে আসা একই সাথে, এটাকে বলে আমরা রোটাব্লেশন। মানে কেটে কেটে ব্লক ছুটিয়ে জায়গাটাকে প্রসারিত করা, তারপরে বেলুন দিয়ে আরও ফুলিয়ে দেওয়া, তারপর স্ট্যান্ড বসানো। তো আলটিমেটলি একটা রিং লাগে যদি ব্লক 70%-এর বেশি হয়। এখন ব্লক যদি সংখ্যা বেশি হয়, অথবা এমন কোনো সিচুয়েশন, অ্যানাটমিক্যাল লোকেশন, করোনারি আর্টারি, যেখানে রিং লাগানো যাবে না, অথবা লাগালে তার পরিণাম অথবা আউটকাম এতটা ভালো হবে না, সেক্ষেত্রে আমরা অনেক সময় বাইপাসের উপদেশ দিয়ে থাকি। তার মানে হচ্ছে ব্লক যদি না থাকে, আপনি ভালো, আপনি চলে যান, আপনার প্ল্যানিং অফ ট্রিটমেন্ট ওকে,
যদি ব্লক থাকে, ব্লক 70%-এর নিচে, ওষুধ খান, নিয়মকানুন মানেন, ভালো থাকবেন। সুতরাং করোনারি এনজিওগ্রাম শুনে কারো আতঙ্কিত হওয়ার কিছু নেই। এটা যে সবচেয়ে শেষের পরীক্ষা হার্টের রোগের তাও নয়, এটা দিয়ে আমরা রোগের ব্লকেজ আছে কিনা সে নির্ধারণ করি। হাতের রক্তনালী দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে আমরা করি, পা দিয়েও মাঝে মাঝে প্রয়োজন পড়তে পারে, এবং এটা করতে 10 থেকে 15 মিনিটের বেশি সাধারণত লাগে না। ব্যথা নাশক ইঞ্জেকশন দিয়ে করি, ব্যথাও টের পাওয়া যায় না। অনেকে বলে যে, অনেকের মাথায় থাকে যে বিশাল পরীক্ষা, কতই না কষ্টের, এনজিওগ্রাম শেষ হয়ে গেল, এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল, আমি তো বুঝতেই পারলাম না। জিনিসগুলো এরকম। অনেক রুগীরা বলে যে, আমার না এনজিওগ্রাম করতে নিয়ে আসছিস, গ্রামের একটা মহিলা বলছে তার ছেলেকে, তুই না আমাকে তো হার্টের পরীক্ষা করতে নিয়ে আসলি এনজিওগ্রাম করতে, কোথায়, আমার তো কিছুই হচ্ছে না, অথচ তার এনজিওগ্রাম হয়ে গেছে, রিং পরানো হয়ে গেছে। হার্টের চিকিৎসার ক্ষেত্রে বাংলাদেশ অন্যান্য দেশের তুলনায় কতটুকু এগিয়েছে? আমাদের দেশেও হার্টের চিকিৎসার অধিকাংশ ওয়ার্ল্ড লেভেলে যে পরীক্ষা নিরীক্ষা হয়, চিকিৎসা হয়, অধিকাংশ পরীক্ষা হয়। যেমন জন্মগত হৃদরোগ, হৃদরোগের যত রকম চিকিৎসা, ডিভাইস, সার্জারি, এগুলো আমাদের দেশে হয়। আমাদের দেশে করোনারি আর্টারি ডিজিজ বা হার্টের ব্লকের যে চিকিৎসাগুলো সেগুলো হয়। হার্টের ভালভের যে চিকিৎসা করার দরকার সেটা হয়। হার্টের যে কাভারিং, পেরিকার্ডিয়ামের যে চিকিৎসা সেগুলো হয়। কিছু চিকিৎসা এখনও আমাদের দেশে খুব জনপ্রিয় হয়ে ওঠে নাই। এর মধ্যে একটা হচ্ছে হার্ট ট্রান্সপ্ল্যান্টেশন। আপনারা জানেন যে কিডনি ট্রান্সপ্ল্যান্ট করে, কর্নিয়া ট্রান্সপ্ল্যান্ট করে আমাদের দেশে, কিন্তু আমাদের হার্ট ট্রান্সপ্ল্যান্টেশনটা আমাদের দেশে এখনো শুরু হয়নি। কিন্তু হার্টের ট্রান্সপ্ল্যান্টেশন ছাড়া অন্য যে চিকিৎসাগুলি আছে, যেমন অ্যারিথমিয়া, পেসমেকার বসানো, আইসিডি বসানো, বাইপাস সার্জারি করা, স্টেন্টিং করা, সব ধরনের চিকিৎসাই আমাদের দেশে হয়। যদিও এর মধ্যে কিছুটা শহর কেন্দ্রিক, মানে ঢাকা বা চিটাগাং কেন্দ্রিক, ইদানিং অন্যান্য বিভাগীয় শহরে এটা হয়। এটা হয়তো আরও ছড়িয়ে দেওয়া উচিত, আরেকটু জনগণের বা রোগীদের দ্বারকোঠায় পৌঁছিয়ে দেওয়া উচিত, আরেকটু জেলা লেভেলে পৌঁছানো উচিত। জেলা লেভেলে যেটুকু হয় সেটাও অনেক হয়। তার মানে আমাদের দেশে হৃদরোগ অন্যান্য ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে কিন্তু অনেক দূরে এগিয়ে আছে। হৃদরোগের চিকিৎসা, পরীক্ষা নিরীক্ষা, ঔষধ, সার্জারি সব কিছুই আমাদের প্রায় ওয়ার্ল্ড লেভেলে চলে আসছে, দুই একটা জিনিস বাদ দিয়ে। দেশের মানুষের বিদেশ যাওয়ার প্রয়োজন রয়েছে কিনা তাহলে? অধিকাংশ ক্ষেত্রে যাওয়ার দরকার হয় না। এটা আমাদের দেশের লোকজন সবচেয়ে ভালো বুঝতে পেরেছেন কোভিডের সময়। যখন কোভিডের সময়, এর আগ পর্যন্ত আমাদের দেশের লোকজন অনেকেই হৃদরোগ হলে বিদেশ চলে যেতেন, কিন্তু কোভিডের সময় এই বিদেশ যাওয়াটা বন্ধ হয়ে গিয়েছিল এবং লোকজন বুঝতে পেরেছিল যে এই চিকিৎসাগুলা বাংলাদেশে সম্ভব। এবং আমাদের দেশের রোগী ডাক্তারদের উপর যে কনফিডেন্স, সেটা অনেক গুণ বেড়ে গিয়েছিল। এবং এখন এই হৃদরোগের জন্য খুব কম সংখ্যক লোক বিদেশ যান। কেউ কেউ আছে, এটা আপনি ওনারা যাবেনই, আপনি বন্ধ করতে পারবেন না, কিন্তু অধিকাংশ মানুষই এখন আমাদের দেশেই হৃদরোগের চিকিৎসা সেবা নেন। সেটা সার্জারি হোক, স্টেন্টিং হোক, পেসমেকার হোক, যাই হোক, অধিকাংশ ক্ষেত্রে আমরা এটা করে থাকি। এটার প্রবণতা অনেক অনেক গুণ কমে গিয়েছে আমাদের দেশ থেকে বিদেশ যাওয়ার প্রবণতাটা, হৃদরোগের চিকিৎসার জন্য অন্তত। হার্টের রোগী যারা রয়েছেন কিংবা যারা আসলে এই যে হার্ট সেটি ভালো আছে কিনা সেটি পরীক্ষার মাধ্যমে নির্ণয় করতে চান বা চিকিৎসকের পরামর্শ নিতে চান, তাদের ক্ষেত্রে ফলো আপটি আসলে কিভাবে নিশ্চিত করা প্রয়োজন? হার্টকে চেক আপের জন্য আসতেই পারে। একটা হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে, যে আমার বাড়িতে আমার আত্মীয় স্বজন অথবা ফার্স্ট রিলেটিভরা হৃদরোগে আক্রান্ত, ব্লকেজের রোগ, আমি অবশ্যই করতে পারি, এবং সেটা বয়স 40 পার হলে তো অবশ্যই করা উচিত। দ্বিতীয় হচ্ছে যে আমার আশেপাশে অফিসে একজন হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে মারা গেলেন, সবাই একটু আতঙ্কিত হয়ে পড়েন। ন্যাচারালি অবশ্যই চেক আপের প্রয়োজন, দেখার প্রয়োজন। অনেক ক্ষেত্রে তো হৃদরোগে আক্রান্ত হয়ে প্রথম হার্ট অ্যাটাকে মানুষ মৃত্যুমুখে পতিত হয়। হাসপাতালে যে চিকিৎসকের অথবা হাসপাতালে সেবাটা নেওয়ার সময় পর্যন্ত পাওয়া যায় না, প্রায় 40% ক্ষেত্রে। সেক্ষেত্রে অবশ্যই আগে রোগ ধরা পড়লে, আগে সাবধানতা, আগে ওষুধপত্র, আগে চিকিৎসা শুরু হলে ডেফিনেটলি ভালো থাকবে। হ্যাঁ, চিকিৎসার সূত্রপাত এইভাবে করা যায় যে একটা সাধারণ, যেটা ডক্টর ফিরোজ বললেন, ইসিজি একটা হচ্ছে গেটওয়ে, এটা ছাড়া তো আর কোনো পরীক্ষাই করা যাবে না। প্রথমে ইসিজি, ওখানে ইসিজিতে কিছু চেঞ্জ দেখে আমরা বুঝি, এসটি সেগমেন্ট, টিওএব, তারপর হচ্ছে রিদম দেখে আমরা একটা ডাউট করি। তারপরে পরীক্ষা সহজ এবং মানুষের উপর চাপ কম পড়ে ইকোকার্ডিওগ্রাফি, যেটা এখন জেলা শহর, ইভেন অনেক ক্ষেত্রে উপজেলা পর্যায়ে অ্যাভেলেবল হয়ে গেছে, প্রান্তিক পর্যায়ে হয়ে গেছে। তৃতীয় আমরা করতে পারি ইটিটি বা এক্সারসাইজ টলারেন্স টেস্ট, যেটা ডক্টর ফিরোজ বললেন যে একটা মেশিনে হাঁটিয়ে দৌড়াইয়ে আমরা দেখি স্ট্রেস দিয়ে হার্ট
ইসিজি চেঞ্জ, ব্লাড প্রেশার চেঞ্জ কী ধরনের হয়, ওইটা দেখে আমরা অ্যাসেস করতে পারি। হার্টের চিকিৎসায় সময় আসলে কতটুকু গুরুত্বপূর্ণ? শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সব অঙ্গ প্রত্যঙ্গ থেকেও হার্টের চিকিৎসায় সময় অত্যন্ত প্রয়োজন। সেকেন্ড যদি বলি আমরা ব্রেইন, তো এই দুইটা অঙ্গের ক্ষেত্রে সময় খুবই প্রয়োজন। আমরা বলে থাকি টাইম ইজ মাসল। যদি হার্ট অ্যাটাক হয়ে যায় একটা মানুষের, হার্টের রক্তনালী হঠাৎ ব্লক হয়ে যায়, তাহলে প্রতি মিনিটেই তার অনেকগুলো হাজার হাজার লক্ষ লক্ষ কোষ, মাংসপেশির কোষগুলো নষ্ট হয়ে যাচ্ছে। নষ্ট হয়ে যাওয়া মানে ড্যামেজ হয়ে যাওয়া মানেই হচ্ছে মৃত্যুমুখে পতিত হওয়া। এবং সেগুলোকে আবার ওষুধ দিয়ে আপনি যতই চিকিৎসা করেন, যত টাকাই খরচ করেন, সেগুলোকে ফিরিয়ে আনা যাবে না। সুতরাং টাইম ইজ মাসেল। এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা বলি যে গোল্ডেন আওয়ার, যেমন আমরা যে ব্লকেজ সরানোর জন্য আমরা এক ধরনের ওষুধ প্রয়োগ করে থাকি, বলি থ্রম্বোলাইটিক। 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে আসলে আমরা বলি গোল্ডেন আওয়ার। তার মানে ওই সময়ের মধ্যে ড্যামেজটা কম আছে, এখন যদি আমরা রক্ত প্রবাহ সচল করে দিতে পারি, তার হার্টের মাংসপেশিগুলি আবার জীবন ফিরে পাবে, সচল থাকবে, হার্ট ভালো থাকবে, হার্ট ফেলিওর হবে না, মৃত্যুর ঝুঁকি কমে যাবে। এই জন্যে টাইম অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রতিটা মিনিট গুরুত্বপূর্ণ। এই জন্য হার্ট অ্যাটাকের লক্ষণ পাওয়ার সঙ্গে সঙ্গেই নিকটস্থ চিকিৎসক, হৃদরোগ হাসপাতাল অথবা যে কোনো মেডিকেল কলেজ হাসপাতাল অথবা আপনার নিকটস্থ চিকিৎসক কাছে যে প্রথমে শিওর হন যে এটা আদৌ হার্ট অ্যাটাক কিনা। যদি হয়েই থাকে তাহলে আপনাকে তখনই, যদি প্রয়োজন হয়, দেখেন যে কোথায় আপনার হার্টের ব্লকেজ ছোটানোর জন্য চিকিৎসা অ্যাভেলেবল, সেটা খোঁজ নিন। সেটা মেডিকেশনের মাধ্যমে হতে পারে অথবা প্রাইমারি পিসিআই এর মাধ্যমে হতে পারে। ঢাকায় যারা আছেন, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে ওখানে এখন যে পর্যায়ে আমাদের পরিচালক মহোদয়ের প্রচেষ্টায় ওখানে সরকারি সহায়তায় কিছু ফ্রি রিং এসছে। প্রাইমারি পিসিআই হার্ট অ্যাটাকের সাথে সাথে 12 ঘন্টার মধ্যে কেউ যদি পৌঁছাতে পারেন, অ্যানজিওগ্রাম করে সাথে সাথে ব্লকে ছোটানো হয়। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত সময় আপাতত নির্ধারণ করা হয়েছে জনবল এবং ওভারঅল লজিস্টিকের কথা চিন্তা করে। সুতরাং এই চিকিৎসা যেমন হৃদরোগ ইনস্টিটিউটে অ্যাভেলেবল, কিছু কিছু প্রাইভেট সেন্টারেও এটা অ্যাভেলেবল। এই জন্যে সময় নষ্ট করা যাবে না। আপনি যেটা বললেন, সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। হার্টকে ভালো রাখবার জন্য কিংবা হৃদয়কে সতেজ রাখবার জন্য কি কি করণীয়, কি কি সতর্কতা মেনে চলা উচিত? হার্টকে ভালো রাখার জন্য যে যে পন্থা আছে সবগুলো আমাদেরকে ধরতে হবে। এটা করতে গেলে আমাদের জানতে হবে যে কাদের ক্ষেত্রে বেশি হয়। আমরা যেটা বলেছিলাম আগে, রিস্ক ফ্যাক্টর, যে কাদের হার্টের রোগ হওয়ার ঝুঁকি আছে। যে 4টা জিনিস আপনি এড়িয়ে চলবেন, অ্যাভয়েড করবেন। একটা হচ্ছে স্মোকিং, একটা হচ্ছে সল্ট, লবণ খাওয়া বন্ধ করবেন, সুগার বন্ধ করবেন, মানে চিনি খাওয়া বন্ধ করবেন। আর একটা হচ্ছে সিডেন্টারি লাইফস্টাইল, মানে আপনি বসে বসে সময় কাটানো, এটা বন্ধ করবেন, মানে আপনি শারীরিক পরিশ্রম করবেন। আর আপনার 4টা নাম্বার আপনার জানার চেষ্টা করবেন। একটা হচ্ছে আপনার ব্লাড প্রেশার কত, মাঝে মাঝে ব্লাড প্রেশারটা মাপবেন। আপনার ওজন কত সেটা দেখার চেষ্টা করবেন, তার মানে আপনি স্থূলতায় ভুগছেন কিনা সেটা ঠেকানোর চেষ্টা করবেন। আপনার ব্লাড সুগার কত, মানে আপনার ডায়াবেটিস হয়েছে কিনা এটা জানার চেষ্টা করবেন। আপনার রক্তের কোলেস্টেরলের মাত্রা কত, চর্বির মাত্রা কত, এটা জানার চেষ্টা করবেন। এই জিনিসগুলো যদি আপনি জানেন, তার মানে 4টা জিনিস যদি আপনি এড়িয়ে চলেন আর 4টা নাম্বার যদি আপনি সবসময় আপনার নখদর্পণে রাখেন, আপনি বুঝতে পারবেন যে কীভাবে হার্টের রোগ ঠেকাতে হবে। তাইলে আপনার এই হৃদরোগ ঠেকানোটা খুব সহজ হয়ে যাবে আমাদের জন্য। নিশ্চয়ই। বিশ্ব হার্ট দিবসে আপনার প্রত্যাশা কি? আমাদের তরফ থেকে বা আমাদের পক্ষ থেকে, জনসাধারণের পক্ষ থেকে, যাতে কোনো ধরনের প্রচেষ্টাই বাকি না থাকে হৃদযন্ত্রকে ভালো রাখার জন্য, সচল রাখার জন্য। যেমন সব ধরনের প্রচেষ্টা যাতে আমাদের মধ্যে বিদ্যমান থাকে। যেমনটি বললেন যে কিছু জিনিস আমরা খাবো না, কিছু জিনিস বেশি বেশি খাবো, কিছু জিনিস কম কম করব, কিছু জিনিস করবই না, আর কিছু কিছু জিনিস বেশি বেশি করব। যেমনটা বললেন যে সব সময় প্রফুল্ল থাকা, হাসি খুশি থাকা, একটা ভালো ঘুমের ব্যবস্থা করা, রাতের বেলায় ঘুমটা খুবই প্রয়োজন। আমি বাইরে বেরোলাম, আমি রিক্সায় না উঠে আমি হেঁটে গেলাম, আমার অফিসের কলিগের সাথে আমার কোনো একটা কথা বলার দরকার, আমি তাকে ফোন না করে হেঁটে গেলাম। এই যে অল্প সময়টা, আমি মার্কেটে গেলাম, ওখানে দেখলাম যে এসকেলেটরে না উঠে, লিফটে না উঠে আমি সিঁড়ি দিয়ে উপরে উঠলাম। এই যে ছোট ছোট প্রচেষ্টাগুলো, এগুলো অনেক কাজে। আর এছাড়া খাবার দাবারের ব্যাপারে সবুজ শাকসবজি খাওয়া, তাজা ফলমূল খাওয়া, তাজা শাকসবজি খাওয়া, মাছ ভালো জিনিস, 2-1টা বড়, মানে যে মাছগুলোর মধ্যে তেল বেশি, যেমন হচ্ছে পাঙ্গাস মাছ অথবা বড় চিংড়ির মাথাগুলো কোলেস্টেরল বেশি, আদারওয়াইজ সবগুলো মাছই ভালো। সামুদ্রিক মাছ আরও ভালো, মাছ বেশি খাওয়া।
তার মানে ফ্রেশ ভেজিটেবলস, ফ্রুটস, মাছ খুব ভালো জিনিস। হ্যাঁ, গরু খাসি খাওয়া যাবে না এমনটা নয়, অনেকে এমন বলে থাকেন যে আমি খাই না, খাওয়া যাবে সীমিত পরিমাণ, সেটা মাসে 1-2 দিন, সপ্তাহে 1-2 দিন সীমিত পরিমাণ খাওয়া যেতে পারে। ফ্যাট ছাড়া খাবার খাওয়া যেতে পারে। ডিম নিয়ে অনেকে অনেক কথা বলে, অবশ্যই ডিম খাওয়া যাবে, দিনে একটা ডিম কুসুম সহ ইজ নট দ্য প্রবলেম। বেশি খেতে গেলে আপনার কোলেস্টেরলের পরিমাত্রা দেখে আপনি সেটাকে অ্যাডজাস্ট করতে পারেন, তো একটা ডিম তো খাওয়াই যাবে। দুধের মধ্যে ভিটামিন ডি, ক্যালসিয়ামের সোর্স, তো যদিও বেশি পরিমাণ দুধ খেলে, সরযুক্ত দুধ খেলে কোলেস্টেরল বাড়তে পারে, কিন্তু সীমিত পরিমাণ দুধ প্রতিদিন খাওয়াই যেতে পারে। সুতরাং খাবারের ক্ষেত্রে খাবো না, এই করবো না, না বলে সব খাবারই সীমিত পরিমাণ, পরিমিত পরিমাণ খাওয়া যাবে। আর একটা হলো শারীরিক পরিশ্রম বাড়াতে হবে, যেটা আমাদের দেশে অত্যন্ত অভাব ঘটছে বিভিন্ন কারণে। ওপেন স্পেসের অভাব, মাঠের অভাব, স্কুল কলেজে আগে যেখানে ছিল অবারিত মাঠ, সেখানে মাঠ নেই, হাঁটার জায়গা নেই। তারপরে হচ্ছে শিশুদের উপর আসলে অতিরিক্ত মানসিক চাপ প্রয়োগ না করা। ওরা জন্মগ্রহণই করে আমাদের দেশে মনে হচ্ছে যে হৃদরোগের ঝুঁকি নিয়ে, জন্মের পরেই তার হাঁটার জায়গা নেই, দৌড়ানোর জায়গা নেই, খেলার জায়গা নেই। তারপরে আমরা তাকে অনেক বই দিয়ে দিই, ব্যাগ উঠিয়ে দিই, একটা মানসিক চাপ সৃষ্টি করি, তোকে রেজাল্ট এই করতে হবে, এই ভবিষ্যতে এই হতে হবে। এ ধরনের মানসিক চাপকে পরিহার করতে হবে। আর একটা হচ্ছে খাদ্যে ভেজালটা আমাদের দেশে অত্যন্ত একটা বড় জিনিস, যেটা আগে ফিরোজ সাহেব বলছিলেন, পরিবেশের দূষণ, এটা অনেক বড় জিনিস। খাদ্য দূষণ, পরিবেশের দূষণ, এই জিনিসগুলোকে আমার মনে হয় ভালো করে সবাইকে অ্যাড্রেস করতে হবে। এবং আজকে আমাদের প্রত্যাশা হচ্ছে সরকারের কাছে, এনজিওর কাছে, ব্যক্তি পর্যায়ে এবং সমষ্টিগত সামাজিক পর্যায়ে আমাদের আন্দোলন হোক এই পরিবেশ দূষণ থেকে বাঁচার জন্যে, খাদ্য দূষণ থেকে বাঁচার জন্য। বিশ্ব হার্ট দিবসের আজকের এই বিশেষ আয়োজনে একেবারে সংক্ষেপে আপনার কাছ থেকে আমরা জানবো যে কোনো আশার জায়গা রয়েছে কিনা বা কোনো সম্ভাবনার জায়গা আপনি দেখছেন কিনা। আমাদের দেশে ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপে ভোগে প্রতি 4 জনের মধ্যে 1 জন। আমাদের দেশে এই উচ্চ রক্তচাপ কিন্তু এখন খুব সহজে শনাক্ত হয়, একদম গ্রাম পর্যায়ে শনাক্ত হচ্ছে, এবং এটার সব ধরনের ঔষধ আমাদের অ্যাভেলেবেল আছে খুব অল্প দামে। উপজেলা লেভেলে সরকার বিনামূল্যে এই ওষুধগুলো দেন। জনসচেতনতা তৈরি করতে পারছি যে হৃদরোগ একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এই হৃদরোগের চিকিৎসা করা দরকার, স্ক্রিনিং করা দরকার। এগুলো সবগুলোই আমাদের পজিটিভ জিনিস। আমাদের যেই গতিতে আগানো দরকার সেটা আমরা হয়তো পারছি না, কিন্তু আমরা সামনে আগাচ্ছি এবং অবশ্যই আমরা এগিয়ে যাব। আমরা এই হৃদরোগ প্রতিরোধ করার ক্ষেত্রে খুব অল্প বয়সে হৃদরোগ হওয়াটা প্রতিরোধ করতে পারবেন। নিশ্চয়ই। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের দুজনকে আমাদের আজকের এই আয়োজনে আসবার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন বিশ্ব হার্ট দিবসে বাংলাদেশ টেলিভিশনের বিশেষ এই আয়োজন। আমরা হার্টের খুঁটিনাটি কিছু বিষয় নিয়ে আলোচনা করছিলাম। হৃদস্পন্দন হঠাৎ বেড়ে গেলে সেটি ভয়ের কারণ, আবার যদি হঠাৎ কমে যায় সেটিও কিন্তু ভয়ের কারণ। আমরা যেন আমাদের ভুলের কারণে এই হৃদস্পন্দন কখনো থামিয়ে না দেই। পাশাপাশি বুকে ব্যথা হলে কখনোই বাসায় বসে থাকা উচিত নয়, বরং চিকিৎসকের পরামর্শ বা হাসপাতালের পরামর্শ নেওয়া উচিত। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।